আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। ঈদের ছুটিতে আমরা আজকে ঘুরতে আসলাম নরসিংদীর খুব কাছের একটা পার্কে। আজকে প্রচণ্ড গরম, এর মধ্যে আমরা আজকে ঘুরতে আসলাম এবং অনেক আনন্দ করলাম। এবং আজকে সারাদিনে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে আসতে কত টাকা খরচ হতে পারে তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং লোকেশন জানতে ভিডিওটা না টেনে আমার সাথে থাকুন। এই পার্কে আসলে মনে হবে কোন এক ফুলের রাজ্যে চলে আসলাম। ওপরে নানা রঙের ছাতা, মনে হয় রংধনু 7 রং ঝরে পড়ছে। তার পাশ দিয়ে নদী বয়ে চলেছে। অসাধারণ একটা পরিবেশ। বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে এখানে এবং প্রত্যেকটা রাইডে উঠতে 50 টাকা ফি দিতে হয় এবং এখানে অনেক ধরনের খাবারের দোকান পাওয়া যায় এবং মেয়েদের কেনাকাটা করার জন্য অনেক দোকান আছে এখানে। আমি আমার মেয়েকে নিয়ে একটা রাইডে উঠলাম। প্রথমে ভাবলাম হয়তোবা মেয়ে ভয় পাবে, কিন্তু না, দেখি ও খুব এনজয় করতেছে। ওর খুব ভালো লাগতেছে, কারণ ফার্স্ট টাইম ওকে নিয়ে কোনো নাগরদোলায় উঠলাম। সামনে 2টা বাচ্চা আছে, তাদের সাথে ও দুষ্টামি করতেছে এবং হাসতেছে। আমার দেখে খুব ভালো লাগলো। আর এই রাইডে উঠলে আপনার এই পার্কের ফুল ভিউটা দেখতে পাবেন। এখান থেকে পার্কের সম্পূর্ণ ভিউটা আসে, তাই এখানে উঠলাম এবং ভিডিও করলাম। না, দেখি পার্কটা অনেক বড় এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। আপনারা আসলে অবশ্যই এই রাইডে উঠবেন, কারণ রাইডটা অনেক উঁচু এবং অনেক বড়। এখানে উঠলে পার্কের ফুল ভিউটা চলে আসে এবং এর সবুজ যে একটা পরিবেশ, সেটা এখানে ফিল করা যায় উঠলে। দেখুন, আমার মেয়ে খুব হাসতেছে এবং চারপাশে পরিবেশ দেখতেছে, ওর খুব ভালো লাগতেছে। আমার কাছে এইদিকে ভিউটা খুব ভালো লাগলো, তার কারণ এইদিকে প্রচুর গাছপালা আছে এবং বসার জন্য অনেক জায়গায় স্পেস আছে, যা আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। তাই সাজেস্ট করব এদিকে এসে একটু ঘুরে যাবেন, কারণ এদিকে প্রচুর ফুল গাছ আছে এবং ফুল গাছগুলো অনেক ইউনিক এবং অনেক সুন্দর দেখতে। এইদিকে খুব সুন্দর একটা ঝর্ণা আছে,
দেখতে অবিকল হাতের মতো, মনে হয় হাত দিয়ে পানি পড়তেছে। খুব সুন্দর একটা পরিবেশ। তার পাশেই ট্রেন চলাচল করে, বাচ্চারা এখানে ওঠে এবং খুব মজা করে। তার পাশেই একটা নদীর মতো, যেখানে অনেক বোট চলাচল করে এবং বোটে উঠতে সবারই খুব ভালো লাগে। মনে হয় যে নৌকা চলতেছে নদীতে। আপনারা আসলে এখানে উঠতে পারেন। এই পার্কটা যদি কারো ভালো লাগে অথবা আমার ভিডিওটা যদি কারো মনে টানে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত করুন, যাতে আপনাদের নতুন নতুন জায়গা এবং অনেক পার্ক ঘুরে দেখাতে পারি এবং সেখানে আপনারা আসতে পারেন। এই পার্কটা দেখতে যারা আগ্রহী, ঢাকা থেকে যারা আসতে চান, গুলিস্তান থেকে সিলেটগামী যে কোনো বাসে উঠতে পারেন এবং পাঁচদোনা মোড় অথবা সাহেব প্রতাপ মোড়ে নামতে হবে। সাহেব প্রতাপ মোড়ে নামলে আপনারা অনেক অটো, সিএনজি এবং রিক্সা পাবেন। তাদের যদি বলেন আমি গোল্ডেন স্টার পার্কে যাব, তাহলে অবশ্যই আপনাকে সেখানে নিয়ে আসবে। আর আসার পথে দেখবেন একটা ব্রিজ, যেটাকে বলেন নাগরকান্দি ব্রিজ। ওই ব্রিজ পার হলেই আপনারা দেখতে পারবেন গোল্ডেন স্টার পার্ক। সেখানে নেমে পড়বেন এবং সামনেই দুটা গেট থাকে, দুটা গেটে ওখানে আপনারা টিকিট পাবেন। ওখান থেকে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন। আজকের মতো এখানে শেষ করলাম। যাদের মনে আমার ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন যে ভিডিওটা কেমন লাগলো অথবা পার্কটা কেমন লাগলো। কারণ আপনাদের কমেন্টেই আমি আরও ভিডিও তৈরি করার উৎসাহিত হব। ধন্যবাদ। তাকাই দিকে তাকাও। সিমগুলো দেখাও। এই দেখো, একটা কালার, আবার এই একটা কালার, আবার এই দেখো একটা কালার, তিন রকমের সিম। ও বাবা, ভিতরে সব বিসি ওয়ালার সিম। এগুলো লম্বা মানুষ দরকার ছিল। আমি ঢুকতেছি। ওই দেখো, মানে সব বিসি, খায়া শেষ করা যাবে না। তোমাদের যাওয়ার সময় সব রকমের সিম দিয়ে দিব আমি। সিম দিবে, এগুলা বড় হইলে যে বীজ দেবো না, সিমের বীজ, ওগুলা আইসা সময় নিয়ে যাবো। হ্যাঁ, পারো। সিমগুলা সবগুলোই পোক্ত সিম, কত সুন্দর সিম। হ্যাঁ,
শ্বশুর বাড়িতে আইসা সিম তুলতেছি। একদম অর্গানিক, এগুলা একদম অথেন্টিক, কোনো সমস্যা নাই। দেখেছি এই সিম বাজারে কিনতে পাওয়া যায় না, কোথাও পাওয়া যাবে না এই সিম। এগুলা সব উঠাও। যে মোটা মোটা ইয়া ডাটা। অর্গানিক দেশি সিম। শাক তোলো, শাক নিয়ে যাবো। মেয়ের জন্য তাহলে উঠাও। লাল শাক গুলা, চিকন গুলা উঠায় নাও। এই যে বড় কয়েকটা আছে, উঠায় নাও। হুম, আমিও আসি। ডাটা রাখবো না এগুলা? ডাটা রাখবো না, এগুলো ডাটা হবে না। চিকন গুলা উঠাও, যে ছোট গুলা। আবার কি উঠাইতেছো তুমি? ধনিয়া পাতা অর্গানিক, কোনো প্রকার কীটনাশক এবং সার প্রয়োগ ছাড়া হয়েছে। আর দেশি ধনিয়া পাতা। ও তাই? বাজারে যা নিব ওইগুলো আপনার কীটনাশক এবং কেমিক্যাল মিক্স করে, কিন্তু এগুলো তো কিছুই নেই, অর্গানিক। এটা আমার মেয়ের জন্য লাল শাক, মেয়ে খাবে এগুলো। বিমানের শব্দ শুনতে পাইতেছ? হ্যাঁ, মানে ওই মাথা যে গরম করতেছে। বিমান মাত্র ল্যান্ড করছে। একদম। আব্বাই বুঝছো অবসর টাইমে এগুলাই করে। জিনিস ভালো তো, সার দিয়ে সার কোনো প্রকার সার ব্যবহার করে না আমার আব্বা, কোনো প্রকার। মাটিতে কিছু চাষ করে করেন, বুঝো না? হ্যাঁ ভুল করছি। আমাদের শাকসবজি মনে বীজ নিয়ে আসতাম। হ্যাঁ, এইসব সিমে কিছুই হবে না, অনেক সিম লাগবো। এই দেখো টমেটো গাছে টমেটো আসছে। দেশি টমেটো। দেশি টমেটো সুন্দর। এগুলো আমি রয়েছি কিতা? বেগুন হয়নি? টমেটো 12 মাইয়াটা আচ্ছা, ও কাঁচা মরিচ কিন্তু বড় না ওর ফানে দিয়ে দেওয়া লাগবো। পানি আজকে দিছি না আলি ডেইলি দিই খাই লইব, পানি দেওয়া লাগবে না? আজকে আলি দিই প্রতিদিন দেওয়া লাগে পানি। বড় না, এগুলো পানি ছিল, এগুলো দেওয়াতে খাবে, পানি না দিলে তাতে মরে যাবে। আমি তো হই মনে এগুন লাল শাক, কিন্তু এখন দেখি এগুলা ডাটা শাক। এগুলো আমাদের বাড়ির আনাচে আনাচে যে জায়গাগুলো অযথা পড়ে আছে, ওই জায়গাগুলো। এখানে কোনো ক্ষেত খামার কোনো কিছুই না। এগুলো হলো বাড়ির আশেপাশে আনাচে কানাচে যে জায়গাগুলো পড়ে আছে, সেই জায়গাগুলোতেই এগুলা লাগানো হয়েছে। দেয় না কেন? দেখো খুচা খাবা। দেখি দেখি দেখি। কচি অর্গানিক লাউ।
ওয়াও, খাওয়ার মতো হয়েছে একটাও? এটা খাওয়ার তো হয়েছে, এত বড় হবে। ওইটা দেখি, এই লাউটা, গোল লাউটা কেমন হয়েছে? দেশি লাউ। ওয়াও, সেই সুন্দর না? এইটা অযথা এই ফালা রাখছে, এটা আরো ঝাগা দিয়ে মনে উঁচা করে তাহলে আরো বড় হবে। আরো সুন্দর হইতো আর না? হইল না, ওই ছাগলে খাই এইটা উজো করে দিছে। ছাগল আর মাইয়া এটা আরো বড় হবে ধ্বংস করছে। এখানে একটু বাইরে উঁচা মাথা দেওয়া যায়, দেখি মাটি আগো দু, তাহলে এটা অনেক বেশি হবে। মাটির মাঝে থাকে, মাটি আগো দুই। ও বাড়ি ছাগল আনতে খাইয়া লুট করে লিছে মাছ। কেমন লাগলো আমাদের বাড়ির এই আনাচে কানাচে সবজির গাছগুলা? অনেক সুন্দর। বর্তমানে এরকম চাষাবাদ মনে হয় কেউ করে না। সবাই মানে এখন এগুলা কিন্তু কোনো জমি না, বাড়ির আশেপাশে জায়গা পড়ে আছে, ফাঁকা জায়গা, ওইগুলাতে এইসব এই লাগাইছে। যে একটা লাভ কেউ ভালো লাগে সব। শাক খাওয়া যাবে। খেয়ে দিলে এলিয়া মাটি খেয়ে দিবে। এটা এরকম হওয়ার কারণ কি? পরিচর্যা না করার কারণে। মানে অযতনে ফালাইয়া রাখছে তো, আর আসলে এগুলো অযতনেই হয়েছে এই জন্য। সর্ষে লুবির নাম বটি, আমরা বরবটি বলি। বটি যাই হোক, আমি এটা ঝা দিলে তো হবে, এগুলো সুন্দর হবে। হয় না, পানি দিলে হইল। এটা কি শাক বলো তো? লেটুস পাতা। কিন্তু আমাদের সিলেটে এটাকে বলে লাই পাতা শাক। কেমন? এটা এমনি খায় এগুলা। হ্যাঁ, এগুলো সালাদ খায়, ভর্তা খায়, তরকারি খায়, সবই খায়। এটা খুবই টেস্ট না। আমাদের মরিচ গাছ আছে একটা, কিচেন বড়, এটা হলো কালো কালো মরিচ। হুম। এগুলো সিম। আরো জানলে না আমি ধনিয়া পাতা আছে, অল্প কটা আনছি। আছে, আর তুলছেন সকালে। এই যে এবার আমাদের এই যাবে মানুষ থাকতে পারি। ডিমো, এই সিম গুলো ইয়া ভালো লাগে। কয় রকমের সিম এখানে? এখানে 3-4 রকমের সিম। পাতা সই এই একটা, এই একটা, আবার এই জাত আরেকটা। এটা কিন্তু এই জাত না, এটা আরেক জাত, আর এটা হলো আরেক নাম জাত। কো খালাই। ওনার রুজি আনি আমি অত জানাইবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি, একেবারে নতুন। আমরা যে কারণে গ্রামের বাড়িতে আসা প্লাস ঘুরতে আসা, সেই কারণটাই আসলে মেইন হলো বিয়ে। এবং কার বিয়ে আমরা অবশ্যই আপনারা আমাদের গায়ে হলুদের ভিডিও দেখে বুঝতে পারছেন। আসলে সে হলো আমার বড় ভাইয়ের একমাত্র বড় সন্তান। একমাত্র সন্তান না, সে হলো আমার বড় ভাইয়ের বড় ছেলে, সম্পর্কে আমার ভাতিজা হয়। তো আজকে তার বিয়ে, সেই জন্য আমাদের মেইন কারণ হয়েছে বিয়েতে অ্যাটেন্ড করা। আমি আপনাদের সাথে বিয়ের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করেছি। আপনারা ধৈর্য সহকারে, কষ্ট করে হলেও ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। বিয়েতে কি কি হলো, A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে শুরু করে লাস্ট কনের বাড়ি পর্যন্ত আমরা কি কি আনন্দ করলাম, কিভাবে গেট ধরা হলো, কিভাবে বউকে সাজানো হলো, সব কিছু খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রাস্তা দিয়ে গেলাম, কীরকম ভিডিও করা হলে, সব আপনারা কষ্ট সহকারে ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন। এইখানে আমরা ফ্যামিলি সবাই একটা ছবি তুলতে যাই, একটা ভিডিও করলাম, এবং লাস্ট পর্যায়ে সবাই গাড়িতে উঠে বসলাম। সবাই এখন রওনা হব কনের বাড়িতে। এইখানে আমার মেয়ে তো খুবই খুশি, ভাইয়ের বউ দেখব। তো আমরা সবাই এখন
রেডি, সবাই যাওয়া শুরু করে দিছি। অনেক গাড়ি হয়েছিল, আমরা ভিডিওটা গাড়িতে বসে আসলে সব গাড়ি ভিডিও করা সম্ভব হয় নাই। না হয় দেখতে পাইতেন খুবই একটা এক লাইন এক সারি করে সব গাড়িগুলো যাচ্ছে। প্রথমে ছিল বরের গাড়ি, আমরা ছিলাম 3 নম্বরে, আর বাকি সব গাড়িগুলা পিছনে ছিল। প্রায় 15টার মতো গাড়ি ছিল। সব মিলিয়ে খুবই একটা সুন্দর সারিবদ্ধভাবে গাড়িগুলা গেছিল। আর কনের বাড়ি আসলে অনেক দূর, কাছে কোথাও না, তো অনেক দূর অনেক দূর। আমরা অনেক একটা লং ভিডিও এই জন্য, কারণ রাস্তা দিয়ে গেছি, গ্রামের পরিবেশ দেখে আমরা আসলে লোভ সামলাতে পারি নাই, তাই আমরা ওই ভিডিওগুলোও আমরা করছি। রাস্তায় ভিডিওগুলো কেমন হয় বা চারপাশের গ্রাম কেমন, এইখান থেকে আসলে এই গ্রামটা অনেক সুন্দর লাগছিল, তো তাই আমরা মানে গ্রামের চারপাশের ভিডিও করছি। আর এইখান থেকে ইন্ডিয়াও অনেকটা কাছাকাছি, তাই আমরা ইন্ডিয়ার ভিডিওটাও মানে দেখা যাচ্ছিল না ক্লিয়ার, না হয় আপনাদের সাথে শেয়ার করতাম। এইখান থেকে ইন্ডিয়াটা একটু কাছাকাছিও দেখা যায়, কিন্তু মানে আমরা অনেক দূরে ছিলাম, তাই ওই ভিডিওটা ক্লিয়ার আসতেছিল না। হয়তো ভালো ফোন বা ভালো ক্যামেরা হলে ভালো ক্লিয়ার আসতো ভিডিওটা। তাও যাই হোক, আমরা চারপাশের গ্রামের যে বৈচিত্র্যময় গ্রাম খুবই সুন্দর, তো এইগুলো আসলে আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা দেখে জানাবেন আমার ভাইয়ের ছেলের শ্বশুরবাড়ির গ্রামের এলাকাটা কেমন। আমাদের কাছে ভালোই লাগছে, কারণ এটা টোটালি একটা গ্রাম, শহরের কোনো চিহ্ন ভিন্ন নাই এখানে শুধুই গ্রাম, গ্রামীণ পরিবেশ, চাষাবাদ, গাছপালা সব কিছু মিলে অনেক সুন্দর। আমাদের এই ভিডিওটা অত সুন্দর করে করতে পারিনি, কারণ গাড়ি থেকে একবারও নামা হয়নি। নেমে হয়তো যদি ভিডিওটা করা হয়তো অনেক সুন্দর দেখা যেত। তারপরে যতটুকু সাধ্য মতো চেষ্টা করছি ভালো একটা ভিউ আনার জন্য। আপনারা যদি কষ্ট করে দেখেন তাহলে আমার ভিডিও করাটা সার্থক। আমার তো খুবই ভালো লেগেছে এই গ্রামটা। এই দেখেন অনেক সুন্দর গ্রাম। আর যেতে যেতে তো রাস্তা ফুরায় না। এত দূরে ভাই ছেলের জন্য মেয়ে দেখছে, এত দূর থেকে আমরা বউ আনতে গেছি। মানে আমি তো ভাবছি প্রথমে হয়তো 10-15 মিনিটের রাস্তা হবে গাড়ি করে, কিন্তু গাড়িতে ওঠার পর বুঝতে পারলাম যে প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো মানে কনের বাড়ি পৌঁছাতে। তাও অনেক কষ্ট করে আমরা জার্নি করে যাচ্ছি, কারণ বিয়ে তো কষ্ট হলেও আরেকটু আনন্দ, মনের মধ্যে একটা আনন্দ, কখন কনের বাড়ি যাব, কখন কনেকে দেখব, এই একটা মনের মধ্যে উৎসাহ জাগাতে আমরা মানে কষ্ট হলেও ভালো লাগছে। একটু দূর জার্নি হতে পারে কিন্তু ভালো লাগছে। এইভাবে করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম কনের বাড়িতে। এখন তো সবাই গেট আটকায় দাঁড়ায় আছে, সবাই গেট ধরছে। তো এইখানে যত কিছু ঝামেলা টামেলা ছিল সব কিছু সমাধান করে এক পর্যায়ে বর ভিতরে চলে আসলো। বিয়ে বাড়িতে তো জানেনই একরকম একটা গেট ধরাধরি নিয়ে অনেক ঝামেলা হয়, তো সেটা সমাধান করে একটু সময় পরে সবাই ভিতরে চলে আসলো। এখানে আমার ভাইয়ের ছেলে একটু হিমশিম খাচ্ছে কিভাবে কি করতে হয়। ও আসলে একটু লাজুক টাইপের, তো এই জন্য এরকম। ভদ্র যারা তারা লাজুকই হয়, সো আমার ভাইয়ের ছেলে একটু ভদ্র ছেলে, তাই নম্র ভদ্র, তো তাই একটু লাজুক। কি করবে কি না সবার মতামত নিয়ে এক সময় গেটের সমাধান করে ভিতরে সবাই চলে আসলো। এখানে এসে সবাই আগে তো যার সবাই খাওয়ার জন্য বসে গেছে, কিন্তু আগে তো বিয়ের কাজ সম্পন্ন করতে হবে, কাজে টাজে সবাই রেডি। আগে বিয়ের কাজ সম্পন্ন করার পর সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এইখান দিয়ে সবাই যার মতো খাওয়ার টেবিলে বসে পড়ছে।
তো আমি ভাবলাম যে অনেক কিছু তো ভিডিও করা হয় নাই, তাই আরও কিছু ভিডিও করে নিই। পরে আস্তে ধীরে যায় আমি বাসার এখানে আমার ভাইয়ের ছেলেকে বসানো হয়েছে স্টেজে, বরের স্টেজ যেখানে, এখানে এসে ভিডিও করলাম। আবার গেটে দেখলাম যে কনের বাড়ির গেট মোটামুটি ভালোই সুন্দর সাজানো হয়েছে, তাই বিয়ের গেটটা কেমন হলো তার একটা ভিডিও দিলাম। গ্রামীণ পরিবেশ অনুযায়ী ওনারা মোটামুটি ভালোই করছে। আর এইখানে আমার মেয়েকে কোলে নিয়ে আমার বোন বসে আছে, তো দেখি কি করা যায়। আমার মেয়েও রেডি, বিয়ের বাড়িতে খাবে, সবাই একটু আনন্দ ফুর্তি করছে, সবাই খুশি আমেজে। তো আমার মেয়েও হ্যাপি অনেক মানুষ দেখে, ও তো আসলে এরকম পরিবেশ ফার্স্ট দেখলো, আমাদের এত ঝামেলা কখনো দেখে নাই। সবাই খাওয়ার টেবিলে খাবারের জন্য ওয়েট করতেছে, পাশে আমরাও বসে আছি, কখন খাবার আসবে আমরা সবাই খাবো। আসলে এটাই বিয়ে বাড়ির নিয়ম নীতি, সবাই বর কনে একসাথে হয়, এটা দেখবো, বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি হবে, খাওয়ার একটা মজা হবে। তো এইভাবেই আসলে সময়টা কাটানো হয় বিয়ে বাড়িতে। এখন এখানে বিয়ের কাজ হয়তো সম্পূর্ণ হয়ে গেছে, ওই ভিডিওটা আমার করা হয় নাই, তাই এখন সবাই বরের থাল নিয়ে আসবে, ওইখানে একটু সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবে, বরের শালা শ্যালকরা এগুলা মিলেই সবাই একটু আনন্দ ফুর্তি করা হবে। তো এই ফাঁকে আমি বিয়ের গেট পর্যন্ত গেলাম, যাইয়া সবার একটু ভিডিও করে নিলাম পাশাপাশি, আর বিয়ের গেটের ভিডিওটা করে নিলাম। আর আপনারা লাস্ট চমক দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের সাথে একদম লাস্টে কি ধামাকা রয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সবাই দেখতে থাকুন, তাইলে বুঝতে পারবেন বিয়ে বাড়িতে লাস্ট ধামাকাটা কি। এখানে বিয়ে বাড়ির গেটের পাশে আমি আসলাম, একটা গেটের একটা ভিডিও করে নিলাম, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা করার পরে আমি চলে গেলাম কনেকে খুঁজতে চলে গেলাম, কনে কোথায় আছে, কি পড়ছে, কি সাজছে। আসলে ওইগুলো যতক্ষণ না দেখছি ততক্ষণ ভালোই লাগে না। আমি যখন ছোটোবেলায় কোনো বিয়ে বাড়িতে যাইতাম তখন আমার শুধু একটাই মাথায় থাকতো, আমি কখন কনেকে দেখবো বা কখন বরকে দেখবো, বর কনেকে কীভাবে লাগছে, দেখতে কেমন হয়েছে, শুধু এই আকর্ষণটাই মনের মধ্যে থাকতো যে আমি কখন কনের বাড়িতে যাব, কনেকে দেখবো। আর এদিকে আমার মেয়েকে আমি একটা চেয়ারে একটা লেবু দিয়ে বসায় রাখছি, ও তো দিব্যি বিয়ের খাবার খাচ্ছে, কারণ ও তো আর কোনো কিছু খাইতে পারবে না, তাই ও লেবু খেয়েই ভাইয়ের বউয়ের বিয়ে সেলিব্রেট করছে। আমার মেয়েকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। আর এই যে বিয়ের টোটালি একটা লোক। আর একদম লাস্ট পর্যায়ে আমি চলে আসলাম কনের ঘরে, যে কনেকে কীভাবে সাজানো হয়েছে তা দেখার জন্য। এই যে আমার ভাইয়ের ছেলের বউ কেমন হয়েছে, সবাই ওর সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে আছে। তো এক এক করে সবাই ফটো তুলতেছে, আমি মাঝখান থেকে যাই আর কনের একটা ছোট্ট একটা ভিডিও করে নিয়ে আসলাম। আমার ভাইয়ের ছেলের বউকে কেমন কনের সাজে কেমন দেখাচ্ছে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। আমাদের ভাইয়ের ছেলের ভাতিজার বউ অনেক সুন্দর, কিউট, আমাদের খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। এই দেখেন এই সাজে কেমন লাগছে। এই কালারের লেহেঙ্গা পরেও কেউ প্রথম দেখলাম কেউ এইভাবে বউ সাজছে। আমি প্রথম ভাবছিলাম হয়তো এই কালারে ভালো লাগবে না, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার ভাতিজা বউকে। আপনাদের কার কাছে কেমন লাগছে ওরে একটু জানাবেন। আর A to Z আমাদের বিয়েটা কেমন হলো আপনারা সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটা পিঠার রেসিপি শেয়ার করব। রেসিপিটা সবার পরিচিত একটা পিঠা, ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের জনপ্রিয় তালের বড়া পিঠা রেসিপি। আমি শুরুতেই আপনাদের সাথে দেখাইয়া দিচ্ছি কিভাবে প্রথম থেকে পিঠাটা তৈরি করতে হবে। আপনারা কষ্ট করে ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন কিভাবে একটা নরম তুলতুলে তালের বড়া পিঠার রেসিপি তৈরি করবেন। প্রথমে আমি এখানে আমার একটা পরিমাপ মতো একটা বাটি দিয়ে আমি 1 বাটির পরিমাণ চালের গুঁড়া আর 1 বাটির পরিমাণ কাছাকাছি আটা বা ময়দা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি আটা ব্যবহার করছি, সাথে লবণ মাখিয়ে নিছি। এখন আমি এখানে গুড় ব্যবহার করছি, চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। তো গুড়টা আমি দিছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় তেমন ঠিক ততটুকুই ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ মতোই মিষ্টিটা গুড়টা দিয়ে দিছি। এখন গুড়টা চালের গুঁড়ার আর আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা চাক করা গুড় বটি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হালকা একটু শক্ত শক্ত ছিল, ওইগুলো আমি হাত দিয়ে ভেঙে নিছি। আর এইখানে আপনারা নরম বা ফোলার জন্য, মুচমুচে থাকার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারেন। আর না চাইলে নাও করতে পারেন, কারণ এটা এমনি ফুলে। তো আমি একটু ব্যবহার করব, তাই পরিমাণটা আপনাদের দেখাইয়ে দিচ্ছি। এই যে এইটুকু পরিমাণ আমি বেকিং পাউডার মিশিয়ে নিলাম। বেকিং সোডা দিলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে না থাকায় আমি বেকিং পাউডারটাই ব্যবহার করলাম। বেকিং পাউডার দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি তালটা মিক্স করে নেব। এই যে আমি ফ্রিজে রাখার কারণে একটু তালটা পাতলা হয়ে গেছে, তাল থেকে যে রস বের করছিলাম ওইটা। এখন যতটুকু পরিমাণে লাগে আর কি, তালের বড়া তৈরি করতে আমরা নর্মালি যেরকম বাসায় পেঁয়াজও তৈরি করি ওই রকম একটা খামি তৈরি করব। একেবারে নরমও না আবার পাতলাও না, কারণ একেবারে পাতলা হলেও ভালো হবে না, আর একেবারে নরম হলে একটু শক্ত হলেও শক্ত হয়ে যাবে। তাই এই যে এরকমভাবে আমি তৈরি করছি, দেখে নেন। আর এখানে আমি নারিকেল কোড়া ব্যবহার করছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু নারিকেল দিলে এটার টেস্ট খুবই ভালো আসে। যারা সব সময় তালের বড়া খেয়ে থাকেন এই সিজনে, তারা অবশ্যই বুঝতে পারছেন আমার বানানোটা ঠিক হচ্ছে কিনা। আমি প্রথম বানাইলাম তো, তাই আপনাদের সাথে আমার এই খাবারটার পিঠার রেসিপিটা আমি শেয়ার করতে গেলাম। কেমন হয়েছে জানাবেন। পিঠাতে নারিকেল দিলে অন্যরকম একটা টেস্ট আসে, তাই আমি নারিকেল দিলাম। আমি আবার অনেকের কাছে শুনছি এটা নারিকেল ছাড়াও করা যায়, কিন্তু আমি মনে করলাম নারিকেল দিলে ভালো লাগবে, তাই আমি দিলাম। বানানোর পর এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিছি। রেস্টে রাখার পর আমি আবার একটা কড়াই চুলায় বসাইয়া দিলাম। গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল ব্যবহার করব। একটু ডোবা তেল হলে ভালো হয়, কারণ তাহলে ফুলবে ভালো। এখন আমি অল্প অল্প করে একটা একটা করে দিয়ে দিব। তার আগে আমি একটু কড়াইয়ে তেল গরম হয়েছে কিনা তার জন্য একটু পরিমাণ দিয়ে চেক করলাম, হ্যাঁ তেল গরম হয়েছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলা তালের বড়ার পিঠা বানিয়ে নেব। জানি না আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না, কারণ নিচে অনেক আশেপাশে অনেক নয়েজি সাউন্ড আসতেছে, তো তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন।
এইভাবে তালের বড়া বানিয়ে কে কে খান জানাবেন। আর তালের বড়ার পিঠাটা কার কার ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানাবেন। আমি কখনো খাই নাই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটা খাওয়ার পর আমি এটার ফ্যান হয়ে গেছি, আমার খুবই ভালো লাগে। তাই আমিও আজকে বানিয়ে ফেললাম ঐতিহ্যবাহী তালের বড়া পিঠা রেসিপিটা। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে ওপর পাট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। যত কড়া করে ভাজা হবে তত মুচমুচে হবে আর খাইতেও ভালো লাগবে। এই যে আমি ভাজতেছি, আরো কড়া করে ভাজতে হবে। আর আগুন বেশি দেয়া যাবে না, না হলে উপরের অংশ পুড়ে যাবে, ভিতরে ভালো করে হবে না, ভাজা হবে না। তাই মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নেব। এই যে আমার এগুলো দেখতে অনেকটা পেঁয়াজের মতো মনে হচ্ছে। আমি তো আগেই বললাম ব্যাটারটা অনেকটা পেঁয়াজুর মতোই হবে। তো ভিউয়ার্স, আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই বাসায় ট্রাই করবেন। আর যারা তো খান সব সময় তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বলবেন কেমন হয়েছে। আমি নতুন, সেই হিসাবে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এই যে আমার তালের বড়াটা কত সুন্দর হয়েছে, খুবই গরম, আমি ধরতে পারছি না। আর খাওয়ার পর অনেক ভালো লাগছে, অনেক টেস্টি, অনেক মজা, অনেক ভালো লাগছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের কাছে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো মাছের ভর্তা। মাছের ভর্তাটা শুনে মনে হচ্ছে এটা আবার নতুন কিসে, আসলে একটা ভিন্ন রকম স্টাইলে মাছের ভর্তা আজকে আমি তৈরি করব। তো সেইভাবেই আপনাদের সাথে আমি ভিডিওটা উপস্থাপন করব। সবাই প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের প্রতি সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি অত বেশি বড় ভিডিও আপলোড করি না, 5-6 মিনিটের একটা ভিডিও আপলোড করি। প্লিজ আপনারা সবাই অবসর সময়ে কষ্ট করে হলেও আমার ভিডিওটা দেখে যাবেন। আর একটা ভালো মন্দ লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের এই সামান্য উপকার, একটু হেল্প আমার অনেক কাজে আসবে, আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আলু কেটে প্রথমে তেলে ভাজবো। মাছের সাথে এক পিস ভালো দেখে এক পিস বড় এক টুকরা রুই মাছ তেলে ভাজবো, সাথে আলু, হলুদ, লবণ, মরিচ মাখিয়ে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি আলু নামিয়ে নিয়েছি এবং আগে থেকেই আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলা কেটে রেখে দিছি। আর এগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব। প্রথমে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ এগুলো ভালো করে মাখাইয়া নেব। মাখাইয়া নেওয়ার পর আমি পরে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে তারপর তেলে ভাজছি, যাতে সে ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়, আলাদা করে কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। হাত দিয়ে করে নেব, হাত দিয়ে মাখিয়ে এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। অনেকে আবার পাটায় বেটে করে, ওইটা না করে আপনারা হাতে করার চেষ্টা করবেন। এরপরে আমি মাছটা থেকে ভালো করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব, কারণ ভর্তায় যদি মাছের কাঁটা থাকে তাহলে খাওয়া যাবে না, সমস্যা হবে, আর মাখানোর সময় হাতে বেঁধে যেতে পারে। এই যে আমার মাছ থেকে কাঁটাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি।
এখন মাখানো আলুর সাথে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতার সাথে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। লবণটা আমি পরিমাণ মতোই দিয়েছি, আপনারা অবশ্যই টেস্ট করে তারপর লবণটা দিয়ে দিবেন। ভালো করে মাখানোর পরে অবশ্যই সরিষার তেল দিতে হবে, কারণ যে কোনো ভর্তাই হোক সরিষার তেল না দিলে কি আর ভর্তার মধ্যে টেস্ট আসে বা ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরই আমি এটা সার্ভ করব। আমি এরকম একটা গোল গোল শেপ দিয়েছি, আপনারা যেভাবে মন চায় ওইভাবেই শেপ দিয়ে আপনারা এটা সাজিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই নতুন স্টাইলে ভিন্ন রকম পদ্ধতিতে এই মাছের ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে খেয়ে তারপর জানাবেন যে কেমন হয়েছে। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক টেস্ট ছিল, অনেক টেস্টি হয়েছে, খুবই ভালো লাগছে। আমরা সবাই খাইছি, সবার কাছেই ভালো লাগছে। এই যে দেখেন আমার ভর্তাটা লাস্ট লুকটা কেমন হয়েছে। আর এখানে আমার হাজব্যান্ড খাইছে, খাওয়ার পর মানে সে রিভিউ দিছে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আর কোনো কথা বাড়ালাম না। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
বড় ভিডিও আপলোড দিই, কিন্তু আমার এই বড় ভিডিওগুলোতে ভালো ভিউ আসে না। তো প্লিজ আমার ভিডিও যারাই দেখবেন কষ্ট করে একটা লাইক করে যাবেন, ভালো মন্দ যা বলার কিছু একটা বলে যাবেন। জানি না আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, পাশে একটা এক্সট্রা সাউন্ডের জন্য আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা।